দেশের অনেক অঞ্চলের আদিবাসিন্দা বাঙালিরা, বাংলাদেশের অনেক অঞ্চলের আদিবাসীরা পুরানো ঢাকায় যারা আদিবাসিন্দা তারা পুরানো ঢাকার আদিবাসিন্দা। এইখানে চাকমা সাঁওতাল যদি আজকে আসে, ওনারা তো ঢাকার আদিবাসিন্দা নয়, কিন্তু ওনারা ঢাকায় আসলেও আদিবাসী, ওনারা আজকে রাজশাহীতে থাকলেও আদিবাসী, বান্দরবানে থাকলেও আদিবাসী। এখন আমরা আসি আদিবাসী বলতে আসলেই কি বোঝায়, কোন জায়গা থেকে আসলে আমাদের ঝামেলা হইতেছে এই শব্দটার সাথে। আমরা অধিকাংশরাই না বুঝা এই শব্দটাকে আদি বাসিন্দার সিনোনিম করেছি। আমরা মনে করতেছি আদিবাসী মানে যারা আদি বাসিন্দা, আদিবাসী মানে যারা আদি বাসিন্দা নয়। আদিবাসী শব্দ 1855 সনে ব্যবহৃত হওয়া শব্দ, যখন সিধু কানু চাঁদ ভাইরো তার যে দুই বোন ফুলমণি জানমণি মুর্মু তারা আসলে আদিবাসী শব্দটা ব্যবহার করছেন। আপনি পাহাড়পুর বৌদ্ধ বিহারে যান আর রাস্তার বাম সাইডে দেখেন না ওই স্কুল, যে স্কুলের নাম হচ্ছে পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়। এই স্কুল প্রতিষ্ঠা হইতেছে 1944 সনে। আমরা আর শুনতে চাই না কে তিব্বতের মালভূমি থেকে, কে হইতেছে ওই গুহা থেকে, কবে কোন সনে কার সাথে যুদ্ধ কইরা কোথায় আসছে, আর কার নাক চ্যাপটা, কে চ্যাংব্যাং ভাষায় কথা বলে, কার আসলে মাতৃভাষাকে সে আদিবাসী হবে না। এভাবে হতে পারেই না। আদিবাসী মানে সেই জনগোষ্ঠী যারা কোনো একটা কলোনির আগে থেকে, কোনো একটি কলোনির বিরোধিতা করে, কোনো একটি কলোনির পরবর্তী সময়ও, কোনো একটি জাতি রাষ্ট্রের গঠনের আগে থেকে এখনও কোথাও বসবাস করেন, কিন্তু একটি জাতিরাষ্ট্র গঠনের আগেও, জাতিরাষ্ট্র গঠনের পরেও যারা তাদের সমাজ, তাদের কাস্টমারি রাইটস বা প্রথাগত আইন দ্বারা পরিচালনা করেন, একই সাথে জাতিরাষ্ট্রের আইনকেও আসলে মান্য করেন, তারা হচ্ছেন একক বর্গে আদিবাসী। আমাদেরকে এমন একটি সংবিধান উপহার দেয়া হয়েছে, মনে হয়েছে যেন কোনো একটি রাষ্ট্রে শুধুমাত্র মানুষ বসবাস করে। কেন এখানে 1008টা নদী নাই? নদী ছাড়া আপনি বাঁচতে পারবেন? এখানে পাখি নাই? ধান ছাড়া আপনি বাঁচতে পারবেন? এখানে গাছ নাই? গাছ ছাড়া আপনি বাঁচতে পারবেন? হেজিমোনাইজড, এই যে হেজিমনি আমাদের মধ্যে, তাই না? হেজিমনি তো আর এক রকমের নয়, অনেক হেজিমনি। আমরা তো আমাদের বাসায় রুই মাছ আনলে মাছের মাথাটা আমার বাচ্চাকেই খাওয়াইতে চাই, আমার বাসায় যে কাজ করে সেই মেয়েকে নয়। এটা আমার মধ্যে টিকে থাকা প্রবল রকমের হেজিমনি। এইটা তো আসলে আমরা বাতিল করতে পারছি না, মানে আমরা অনেক কিছু বাতিল করতে পারতেছি না। মানে আমি জাস্ট কমিউনিকেট করার জন্য আপনাদের বলছি, আমি ধন্যবাদ জানাইতেছি পড়াশোনায় জলাঞ্জলি যে তারা এখানে হাতে লেখা কাপড়ের ব্যানার করছেন। আপনি দেখবেন এমনকি আমাদের এত গুরুত্বপূর্ণ, এত প্রাণ যাওয়া, এত রক্ত যাওয়া এই যে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান, তার পরবর্তীতে প্রচুর মানুষ প্রোগ্রাম করছে না? প্রায় মানুষই প্লাস্টিকের ব্যানার ব্যবহার করছেন। কেন একটি ব্যানার বদলানো যায় না? যারা একটি ব্যানার বদলাতে পারছেন না, তারা কিভাবে আসলে আশা করছেন যে এই যে যারা আওয়াজ উঠাইছিল, মানে একটি সংস্কারের জন্য একটি রেজিমকে চুরমার করে দিয়েছিল, যারা একটি প্লাস্টিকের ব্যানার আসলে বদলাতে পারে না, এত সিলি, এত সিম্পল, এটা বলার মতোই কোনো কিছু হয়তো বা না, তারা কিভাবে আশা করছেন যে একটা প্রবল রেজিমের প্রত্যেকটি প্রবণতাকে প্রশ্ন করে করে, চুরমার করে করে একটা সংস্কারের দিকে আসলে এগিয়ে যাওয়া হবে? তাহলে প্রথমত আমাদের সব ভাবনাই একদম বেসিক গ্রাউন্ডেড আসলে হওয়াটা জরুরি। মানে আমি ওই কথাটা বারে বারে বলছি, যে কারণে আমরা এখন আদিবাসী প্রসঙ্গে যাচ্ছি। এবং আপনারা জানেন যে তর্ক, আমি এখানে এই বিষয়টা বলতে চাচ্ছি না, বাট 1-2 লাইনে, আমার মনে হয় সময় শেষ না? আচ্ছা, আমি 1-2 লাইনে বলতে চাই। অনেকে তা না হলে বলতে পারেন যে কেন আপনি এটা আসলে বললেন না। আমরা যখন সংবিধান নিয়ে প্রশ্ন তুলছি, আপনারা সবাই জানেন বাংলাদেশে সংবিধান প্রশ্নে সবচেয়ে মৌলিক জিজ্ঞাসা একদম খুবই বৈজ্ঞানিকভাবে লর্ডস অফ দ্য সাবল্টান ভয়েসেস ইনক্লুড করে যিনি করেছিলেন, তিনি মানবেন্দ্র নারায়ণ লারমা, যার নামে খাগড়াছড়ির পানছড়িতে একটি গ্রামের নাম হয়েছে মঞ্জু আদাম। আপনারা পরে ওই গ্রামে যাবেন, মঞ্জু ওনার ডাক নাম, আদাম চাকমা ভাষায় গ্রাম, তার নামে এই গ্রামের নাম হয়েছে মঞ্জু আদাম। মানুষ এই নাম গ্রামের নাম দিছে যে মঞ্জু আদাম। তো এই যে মানবেন্দ্র নারায়ণ লারমা, যিনি 1972 সনে যখন আমাদের প্রথম সংবিধান তৈরি হয়, আমাকে কেউ বলবেন বাংলাদেশের প্রথম সংবিধান কোথায় রচিত হয়েছিল?
কোথায়? আমার প্রচুর লেখা আছে, অনেক ডিটেইল করা। কোথায়? মঙ্গল গ্রহে বা ইউরেনাস বা বাংলাদেশে নিশ্চয়ই। আচ্ছা, বাংলাদেশের মধুপুর শালবনে আমাদের প্রথম সংবিধান রচিত হয়েছিল, যে অঞ্চলটি মূলত মান্দি, কোচ, আদিবাসী অধ্যুষিত অঞ্চল। ওই সময়ে যে অঞ্চলটির মানুষ সবেমাত্র যাদেরকে জুম চাষ থেকে উচ্ছেদ করে দেয়া হয়েছে, এমন একটি অঞ্চলে যেখানে বন ছিল, ৭২ সনের সংবিধানেই এই যে আমাদের প্রকৃতি, এই যে জনজীবনের জিজ্ঞাসা, সেটিকে অস্বীকার করা হয়েছে। আমাদেরকে এমন একটি সংবিধান উপহার দেয়া হয়েছে, মনে হয়েছে যেন কোনো একটি রাষ্ট্রে শুধুমাত্র মানুষ বসবাস করে। কেন? এখানে ১০০৮টা নদী নাই? নদী ছাড়া আপনি বাঁচতে পারবেন? এখানে পাখি নাই? ধান ছাড়া আপনি বাঁচতে পারবেন? এখানে গাছ নাই? গাছ ছাড়া আপনি বাঁচতে পারবেন? তাহলে গাছের কথা, ধানের কথা, নদীর কথা এই সংবিধানে তো নাই। তারা তো কোনো এন্টিটি হিসাবে নাই, কোনো ব্যক্তি সত্তা হিসাবে নাই। যে পাখি আসলে একটি ব্যক্তি সত্তা, এই সংবিধানে আসলে নাই, যে সংবিধান এখনো পর্যন্ত আসলে বহাল আছে। তাহলে প্রবলভাবে শুধুমাত্র মানুষের জন্য টিকে থাকা সংবিধান, যেটা ৭২ থেকে পঞ্চদশ সংশোধনী পর্যন্ত প্রচুর তর্ক বিতর্ক আসলে আমরা শুনছি, এই প্রশ্ন তো আসলে আমরা করছি না যে এই সংবিধান তো এথনোপোসেন্ট্রিক সংবিধান, এই সংবিধান তো কেবলমাত্র মানুষের জন্য সংবিধান, মানুষকেই বিবেচনা করেছে যে শুধুমাত্র একটি দেশের প্রধান হিসেবে, যে প্রধান বিবেচনা হিসেবে। কিন্তু যখন আপনি এই চিন্তা করতে পারবেন যে শুধুমাত্র মানুষ নয়, এখানে নদী, গাছপালা, বাংলাদেশের গ্রামের বাঙালি গরিব মানুষেরা, কৃষক মানুষেরা, মেহনতি শ্রমিক মানুষেরা, আদিবাসী মানুষেরা যেইভাবে জীবন যাপন করে, তাদের যে মতাদর্শ, তাদের যে দর্শন কোট আনকোট যদি ইকোসেন্ট্রিক হয়, তাহলে সংবিধানে যদি এই ধরনের মতাদর্শ, এই ধরনের দৃষ্টিভঙ্গি আসলে আসে, তাহলে আমরা বুঝতে পারি এই যে আওয়াজ উঠাইছিল, এই যে কথা কইছিল, এই আওয়াজ, এই যে গ্রাফিতিতে এত কিছু আসলে লেখা, যেই লেখাতে আমরা আসলে বুঝতে পারি এই ধরনের আওয়াজই আসলে উঠাইছিল এই প্রজন্ম, বা আপনারা আসলে সবাই মিলে উঠাইছিলেন। তো সেইখান থেকে আমরা যখন আজকে আদিবাসী প্রসঙ্গে আসলে যাইতে চাই, এই আদিবাসী প্রসঙ্গে যাইতে গেলে আমি একটা প্রশ্ন করি, একটু পানি খাওয়ার জন্য। আমাকে জাস্ট একটু হাত তুলে বলবেন, আপনারা আদিবাসী এই শব্দটি কার কাছ থেকে প্রথম শুনেছেন? বাঙালিদের কাছ থেকে নাকি আদিবাসীদের কাছ থেকে? হাত না তুলে কথায় বলতে পারেন। কার কাছ থেকে শুনেছেন? বাঙালিদের কাছ থেকে। বাঙালিদের কাছ থেকে শুনেছেন। আচ্ছা, বাংলাদেশে যে পরিসংখ্যান, এইগুলাও কিন্তু আমাদের বদলাইতে হবে। যতদিন পর্যন্ত বোতলে পানি বন্দি করবেন, মনে রাখবেন শুভলং ঝর্ণাও কিন্তু আপনি বন্দি করতে পারেন। বাংলাদেশের মাধবকুণ্ড ঝর্ণা মাত্র 5 লাখ টাকা দিয়া লাইফ নামে একটি কোম্পানির কাছে আগের রেজিম বিক্রি করে দিছিল। ঝর্ণার পানি বোতলে ভইরা বিক্রিও করেছিল। পরে আর ঝর্ণাতে পানি নাই, তো পরে আর কিছুই হয় নাই। তার মানে প্রতিটি প্রবণতা ইন্টারকানেক্টেড, অনেক কিছু, শুধুমাত্র কোনো বাইনারি বিভাজন দিয়ে আমরা সেটা আসলে দেখতে পারি না। এখন পার্বত্য চট্টগ্রামে যেটা হয়েছে, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন 1900 সনের শাসনবিধি কিংবা তার পাশাপাশি অনেক আইনে হিল ট্রাইব, হিল ম্যান এই শব্দগুলা প্রচলিত ছিল। এমনকি আমাদের যখন টেনান্সি অ্যাক্ট করা হয়, যেটা হইতেছে 1950 সনের প্রজাস্বত্ব আইন, সেই আইনে অ্যাবরজিন এই শব্দটি ব্যবহার করা হয়েছে। শব্দের তো খেলা আছে, এখানে সবাই আছে। এখানে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ, সাংঘাতিক গুরুত্বপূর্ণ, আমাদের কাছে অনেক রেসপেক্টেড লোকজন, আপনারা সবাই রেসপেক্টেড, অনেক লোকজন আছে। যে ওয়াসাকে কাঁপায়ে দেওয়া, আমাদের দুর্ধর্ষ নেতা আমাদের সামনে আসলে বৈশা রয়েছেন, সবাই আসলে আপনাদের গুরুত্বপূর্ণ লোকজন। এই মিজান ভাইয়ের কথা বলতেছে। তো আমরা শিখি, মিজান ভাইয়ের আওয়াজ আসলে আমাদের আওয়াজ। তো এই যে বিষয়গুলো আসলে আছে, তো এই অ্যাবরজিন কিংবা হিলম্যান, হিল ট্রাইব, এর পরবর্তীতে আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি এই শব্দটি অনেক বেশি ব্যবহৃত হয়েছে, জুম্ম এই শব্দটি ব্যবহৃত হয়েছে। কিন্তু আদিবাসী যে শব্দটি আছে, সেই শব্দটি
পার্বত্য চট্টগ্রামে বহুল ব্যবহৃত না হইলেও, কি বললাম, পার্বত্য চট্টগ্রামে বহুল ব্যবহৃত না হইলেও বাংলাদেশের সর্বত্র, বাংলাদেশের কোট আনকোট যেটিকে সমতল অঞ্চল বলা হয়, উত্তরাঞ্চল, বরেন্দ্রভূমি, চা বাগান, যেখানে 10 লাখ আদিবাসীরা বসবাস করে, সেই অঞ্চলে একটি অতি প্রচলিত সামাজিক পরিচয় হইতেছে আদিবাসী। এখন ঘটনা হয়েছে কোন জায়গা থেকে আসলে আমাদের ঝামেলা হইতেছে এই শব্দটার সাথে। আমরা অধিকাংশরাই না বুঝা এই শব্দটাকে আদি বাসিন্দার সিনোনিম করেছি। আমরা মনে করতেছি আদিবাসী মানে যারা আদি বাসিন্দা, আদিবাসী মানে যারা আদি বাসিন্দা নয়। পুরানো ঢাকায় যারা আদি বাসিন্দা তারা পুরানো ঢাকার আদি বাসিন্দা। এইখানে চাকমা, সাঁওতাল যদি আজকে আসে, ওনারা তো ঢাকার আদি বাসিন্দা নয়, কিন্তু ওনারা ঢাকায় আসলেও আদিবাসী, ওনারা আজকে রাজশাহীতে থাকলেও আদিবাসী, বান্দরবানে থাকলেও আদিবাসী। কিন্তু পুরানো ঢাকায় যিনি আসলে আছেন তিনি এই অঞ্চলের আদি বাসিন্দা। আদি বাসিন্দা বলতে বোঝায় যিনি কোনো একটি অঞ্চলে প্রথম বসতি স্থাপন করেছেন। বাট আদিবাসী বলতে কখনোই এইটা বোঝায় না। আমরা এইটার সংজ্ঞায়নে, আসলে সংজ্ঞায়ন ওইভাবে কোনো মানে দাঁড় করে না, বা সেটাতে আসতেছে। এখন কেউ আমাকে প্রশ্ন করতে পারেন, মিথ্যা বলতেছেন, মিথ্যা মিথ্যা। আমি একদমই মিথ্যা বলতেছি না। আমরা এগুলো নিয়ে বিস্তর লেখালেখি করেছি, বিস্তর ঘাটাঘাটি করে তথ্য সংগ্রহ করেছি। আমরা প্রচুর মানুষের সাথে কথা বলেছি যারা 1855 সনে হুল বা সাঁওতাল বিদ্রোহে বা পরবর্তীতে 1900 সনে উলগুলান বা মুন্ডা বিদ্রোহে আসলে অংশ নিয়েছিলেন, যাদের উত্তরাধিকার, যারা তাদের পরিবার থেকে এই গল্প শুনেছেন, হুল বা উলগুলানের গল্প। আমরা প্রচুর মানুষের সাথে কথা বলেছি যারা চা বাগানে, এই বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় কত সনে, 1921, কোনো দিনও কি আপনারা বলেছেন ওই সময়ে, ঠিক ওই সময়ে বাংলাদেশে একটা মেসিভ, অত্যন্ত নিদারুণ গণহত্যা হয়েছে চা বাগানের আদিবাসীদের উপরে, এবং মেঘনা নদী লাল হয়ে গিয়েছিল, যেটাকে মুল্লুকে চলো আসলে আন্দোলন বলা হইতেছে। মুল্লুকে ফিরে চল, যে মুল্লুক মানে আমরা মুল্লুকে যাব, যে এইখানে আসলে থাকবো না, এত অন্যায়, এত শোষণ চা বাগানে তখনকার দিনে 1921। আজকেও তো চা বাগানে এই একই রকমের শোষণ বা বঞ্চনা আছে। তখন আপনি একটি দেশে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন, আর ঠিক ওই দেশেই প্রচুর আদিবাসীরা হেঁটে রেলে করে চা বাগান থেকে চলে আসতেছে চাঁদপুরে, লঞ্চে কইরা তার বাড়িতে যাবে, আর ওইখানে তাকে গণহত্যা করা হইতেছে। আমরা কিন্তু আমাদের ইতিহাসে আমরা যে এত গর্ব করতেছি, যে দেখছো আমাদের এত গর্ব, আমরা এত কিছু প্রতিষ্ঠা করতেছি, আমরা কিন্তু এইসব গণহত্যার কথা বলতেছি না। তার মানে আমার ইতিহাসের পঠন পাঠন, আমার ইতিহাসের উপস্থাপন, আমার পরিবেশনা অনেক বেশি হইতেছে যে আপনার হেজিমোনাইজড, এবং অনেক বেশি কলোনিয়াল, অনেক বেশি হইতেছে জাতিবাদী, কিংবা অনেক বেশি কর্তৃত্ববাদী। কারা কারা পাহাড়পুর বৌদ্ধ বিহারে গিয়েছেন? বাংলাদেশে অত্যন্ত প্রাচীন একটি বৌদ্ধ বিহার। পাহাড়পুর বৌদ্ধ বিহারে যে রাস্তাটা দিয়ে যাইবেন, আচ্ছা এই কথা তো আপনারা শুনছেন যে যারা আদিবাসী শব্দ বলতেছে তারা আসলে কি করে, কি জানি বলে, তারা কোট আনকোট হইতেছে জাতিসংঘ থেকে এটা পাইছে। শুনছেন এটা? কোথায় কোন জাতিসংঘ? আদিবাসী শব্দ 1855 সনে ব্যবহৃত হওয়া শব্দ, যখন সিধু কানু চাঁদ ভাইরো তার যে 2 বোন ফুলমণি জানমণি মুর্মু তারা আসলে আদিবাসী শব্দটা ব্যবহার করছেন। এটি একটি কমন সোশ্যাল আইডেন্টিটি মানুষের, যারা এটিকে ব্যবহার করেছেন। আপনি উলগুলারে দেখেন, টঙ্ক বিদ্রোহে দেখেন, হাতিখেদা আন্দোলনে দেখেন, তারা বলছেন তো আমরা আসলে আদিবাসী। যাই হোক, ওইগুলা সব মিথ্যা। যখন আপনি পাহাড়পুর বৌদ্ধবিহারে যাইতেছেন, এটা তো আর মিথ্যা না, কারণ এটি আপনাদের প্রবল প্রত্নতাত্ত্বিক একাডেমিক ডিসকোর্স, এটা আমাদেরকে আমাদের ইতিহাস হিসেবে হাজির করাইছে। আপনি পাহাড়পুর বৌদ্ধবিহারে যান, আর রাস্তার বাম সাইডে দেখেন না ওই স্কুল, যে স্কুলের নাম হচ্ছে পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়। এই স্কুল প্রতিষ্ঠা হইতেছে 1944 সনে, আর জাতিসংঘের জন্ম হয়েছে। তাহলে কিভাবে একটি বিদ্যালয় পাহাড়পুরে
আসলে তৈরি হয়েছে, যেটির নামের মধ্যে আদিবাসী শব্দটি ব্যবহার করেছে, এটি তো আদিবাসীদের কোনো বিদ্যালয় নয়, বাট ওইটা আদিবাসী অধ্যুষিত অঞ্চল ছিল বলে আদিবাসী শব্দটি ব্যবহৃত হয়েছে। আমি কতগুলো হচ্ছে যে আপনার বিদ্যালয়ের নাম খুব দ্রুত বলছি। দিনাজপুরের বোচাগঞ্জের মহেশপুর আদিবাসী উচ্চ বিদ্যালয়, শেরপুরের শ্রীবর্দীর বাবলাকুনা আদিবাসী উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের রায়গঞ্জের খইচালা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, দিনাজপুরের কাহারুলের সাধনা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজশাহীর গোদাগাড়ির বটতলী আদিবাসী সরকারি উচ্চ বিদ্যালয়, ধামইরহাটের সোনাদিঘি আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোনো সংগঠন বলতেছে যে এই পড়াশোনায় জলাঞ্জলি, এদের মতো এত ভালো কোনো সংগঠন, আপনাদের মতো এত ভালো কোনো হচ্ছে যে অ্যাক্টিভিস্ট বা এত ভালো কোনো মানুষ বা জাতিসংঘের মতো কোনো সংঘ বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল একসাথে বৈশা এইসব বিদ্যালয়ের নামের মধ্যে আদিবাসী শব্দ যুক্ত করে নাই। ওই সময়ের মানুষ, ওই সময়ের সমাজ, যে সমাজে এই বাইনারি বিভাজন ছিল না, আদিবাসী ভার্সেস বাঙালি, তারা দিয়েছেন এই নাম। তাহলে এতদিন পরে এই যে প্রবণতা, একটি রাষ্ট্রে যখন এরকম নাম দিতে পারে একটি সমাজ, বাঙালি অধ্যুষিত অঞ্চল, মানে জনসংখ্যায় বাঙালিরা বেশি ওইসব অঞ্চলে, বাট আদিবাসী অধ্যুষিত অঞ্চল, তাহলে কেন আমরা আমাদের সংস্কৃতিতে, আমাদের ইতিহাসে সেই শিক্ষাকে বা প্রবণতাকে জারি রাখতে পারি নাই? এখন রাখতে না পাইলে আমাদের এমন ঝামেলা হয়েছে যে আমরা তো মনে করতেছি এটা মনে চাপায়ে দেওয়া কোনো একটা আইডেন্টিটি, বাট এটা চাপায়ে দেওয়া কোনো আইডেন্টিটি নয়। আরও প্রাচীন ডকুমেন্টের কথা আসলে জানতে চান, তাই না? অনেকের কাছে থাকতে পারে। 2000 সনে বাংলা সাময়িক পত্রে আদিবাসী কথা, এরকম একটা বই বের হয়েছিল 2000 সনে, এটা দীপঙ্কর ঘোষ সম্পাদনা করেছিলেন। এই বইতে 1885 সনের ডকুমেন্টকে ব্যবহার করা হয়েছে, 1885 সনের ডকুমেন্ট, এবং সেই ডকুমেন্টে দেখানো হচ্ছে, এটা কিন্তু বিভিন্ন রকমের পত্রপত্রিকা, বসুমতী, বিশ্বভারতী, প্রবাসী, সাহিত্য পরিষদ পত্রিকা, এই রকমের প্রচুর পত্রিকা, দেখানো হচ্ছে যে আপনার 1820 সনে একটা আর্টিকেল আছে যেটার নাম হইতেছে নানা দেশীয় লোকের সব বিষয়ক ব্যবহার, কিংবা পরবর্তীতে আপনার 1855 সনে আছে যে আদিবাসী ভেদ নামক অরণ্যের বন্য মানুষ, এরকম 1314 বাংলায় লিখেছেন চাকমা জাতির সংস্কার কর্ম, এরকম প্রচুর জিনিস আপনি পাবেন। এটা প্রচুর প্রাচীন, মানে অনেক আগে থেকে লিখিত, মানে আপনারা তো লিখিত কোনো বিষয় হইলে পছন্দ করে, তাই না? যে আমাদের যে প্রবণতা, যে আমরা তো দেখি যে মানুষের বয়ান, মানুষের গল্প, মনে করেন আপনার নানি বা দাদি কিংবা কারোর আচ্ছু আম্বি হইতেছে নানা দাদা মান্দিরা বলে, তাদের মানে এই যে আমাদেরকে কোনো একটা গল্প শোনাইছে, যে গল্প তারা তার আগে শুনছে, এটি কি আমাদের ইতিহাস নয়? এর মাধ্যমে কি কোনো প্রত্নতাত্ত্বিক ইতিহাস বের করা যায় না? কোনো গান কি, কোনো স্মৃতি কি প্রত্নতত্ত্বের নিদর্শন হইতে পারে না? সবসময় কি বিল্ডিং, ইমারত, মানে যা আসলে থাকে, আর যদি থাকেও বা ধরে নিলাম ইমারতই হইতে হবে, বস্তুই হইতে হয়, তাহলে আপনারা কেন প্রশ্ন করছেন না কাপ্তাই বাঁধের নিচেও, পানির নিচেও এই রকমের একটি স্থাপনাকে ডুবিয়ে রাখা হয়েছে? কাপ্তাই বাঁধের পানির নিচেই তো ডুবে আছে চাকমা রাজবাড়ি, সেই পানির নিচে ডুবে আছে। তাহলে সেই প্রবণতাকে প্রশ্ন করাটা আসলে জরুরি। এই প্রবণতাকে যদি আমরা আসলে প্রশ্ন না করি তাহলে আমরা খুব ঝামেলায় আসলে পড়ে যাই। এখন আমরা আসি আদিবাসী বলতে আসলেই কি বোঝায়। আদিবাসিন্দা বোঝায় না, আমরা একদমই স্পষ্ট। বাঙালিরা আদিবাসিন্দা, বাংলাদেশের অনেক অঞ্চলের আদিবাসিন্দা বাঙালিরা, বাংলাদেশের অনেক অঞ্চলের আদিবাসীরা। বাট আদিবাসীরা যে অঞ্চলেই আজকে পরশুদিন কালকে যাবেন তিনি তো আদিবাসী, এটা একটা কমন সামাজিক পরিচয়। সবচেয়ে ভালো যদি আপনি যিনি চাকমা, যিনি ত্রিপুরা, যিনি ম্রো, যিনি কোল, যিনি কোচ, যিনি লালেং, যিনি খাসি, যিনি হাজং, এভাবেই আসলে বিষয়গুলো হয়, শেষ হয়ে যাচ্ছে। তো এখন ঘটনা হয়েছে আদিবাসী আসলে তাহলে কারা? আদিবাসী, এখন আপনি দেখেন বাঙালিরা আদিবাসী কিনা, এই সংজ্ঞায়ন সারা পৃথিবীর আদিবাসীরা মিলে ঠিক করেছেন। আমি একটা জিনিস এইখানে বলি, এটা আমি একদম শেষের দিকে আসছি। আমি একটা জায়গাতে গেছিলাম, জায়গাটার নাম ঝকমক, এটা একদমই থার্ড পোলে এই জায়গা, বরফের দেশ, যাদেরকে আমাদের বইতে পড়ানো হয়েছিল এস্কিমো, এত কলোনিয়াল আমাদের বই। যখন আমি তাদের ওইখানে গিয়ে জানতে পারলাম এস্কিমো একটা কলোনিয়াল আইডেন্টিটি,
তারা তাদেরকে বলে ইনুইট, এবং ইনুইট সহ এই জাতিগোষ্ঠীরা মিলে একটা কমিউনিটি গঠন করেছে, তাদেরকে বলে সামি আদিবাসী, যারা নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন এই টেরিটরি বর্ডারে থাকে। থার্ড পোলে আমি ঝকমক একটা কোনো না কোনোভাবে গেছিলাম, সাংঘাতিক সৌভাগ্যবান, কারণ আমি ইনুইটদের সেই তাদের বরফের ঘরেও থাকতে পারছিলাম। তো যে জিনিসটা আসলে জানা, সামিদের জন্য একটা সামি পার্লামেন্ট আছে এবং তারা সামি ল্যান্ড ঘোষণা করেছেন, কিন্তু তারা কি নরওয়ে, সুইডেন, ডেনমার্কের উপরে কোনো স্বাধীনতা ঘোষণা করছেন? না, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক তাদেরকে কোনো দেশ বা জায়গা টুকরা দিয়ে দিছে? তা তো কিছুই দেয় নাই। কিন্তু তারা ওই জায়গাটার উপরে যে তাদের একটা অধিকার আছে, টেরিটোরিয়াল রাইট, একটা প্রথাগত অধিকার, কাস্টমারি রাইটস, আমরা এটাতে এসে আসলে শেষ করতেছি, সেইটাকে স্বীকার করে নিয়েছে ওইখানকার রাষ্ট্র। এবং পার্লামেন্টে তাদের সদস্য আছে, সামি পার্লামেন্টে, এবং তাদের সিদ্ধান্ত হয়, তাদের পতাকা আছে। বাট এটি কোনো বিচ্ছিন্নতার বিষয় নয়, এটি বিচ্ছিন্নতার কোনো বিষয় নয়, এটা একটা সেলফ ডিটারমিনেশন, যে আমি আমার ভাষাকে, আমার আত্মপরিচয়কে, এবং আমার চোখে পানি চলে আসছিল যখন তারা বলেছেন, জানো আমাদের ভাষায় যারা পিএইচডি করতেছে তারা কেউ ইনুইট না, তারা পৃথিবীর বিভিন্ন দেশের ছেলে মেয়ে। মানে যত বেশি আপনি মারমা, চাকমা, মান্দি, ম্রো ভাষা শিখবেন, আমরা গবেষণা করব বাঙালিরা, ততই ভাষা টিকে থাকবে। আপনারা কি নাম শুনেন নাই যে আপনার বাংলাদেশে অনেক ভাষা আছে, যে ভাষাগুলা কিন্তু আপনি যে বলছেন হারিয়ে যাবে, হারিয়ে যাওয়ার কি আছে? ভাষা তো মানে ভাষা তো হচ্ছে নাই। যেমন হচ্ছে আমাদের শ্রীমঙ্গলে 2 কন্দ বোন আছে, কন্দ বোন, তো ওই কন্দ বোন না খারিয়া ভাষায় কথা বলে। তো ওই কন্দ 2 বোনের বয়স হইতেছে 60 বছরের মধ্যে, ভেরোনিকা নামে 2 বোন, এই 2 বোন ছাড়া আর কেউ তাদের ভাষা জানে না। তাহলে আপনি কিভাবে এই ভাষা টিকে রাখবেন? বান্দরবানের রেংমিটশো, এই ভাষা আপনি কিভাবে টিকিয়ে রাখবেন যখন মাত্র 6 জন এই ভাষা জানে? এই ভাষা তো টিকিয়ে রাখতে পারবে শুধুমাত্র রাষ্ট্রের গরিষ্ঠ ভাগ জনগোষ্ঠী। যদি আমি আমাকে বাঙালি আইডেন্টিটি দিয়েই বলতেছে, যদি বাঙালিরা রেংমিটশো ভাষা শিখে সাহিত্য রচনা করে, কাজ করে, যদি হইতেছে যে আপনার অন্যান্য ভাষাগুলো, তাহলে এইগুলো আসলে মানে টিকে থাকবে, মানে বহমান থাকে, এগুলো আলাদা একটা ডিসকোর্স। আমরা যেখানে যাইতেছি, তাহলে আদিবাসী কারা? আদিবাসী মানে হচ্ছে সেই জনগোষ্ঠী, শেষ, হ্যাঁ, আদিবাসী মানে সেই জনগোষ্ঠী যারা কোনো একটা কলোনির আগে থেকে, কোনো একটি কলোনির বিরোধিতা করে, কোনো একটি কলোনির পরবর্তী সময়ও, কোনো একটি জাতি রাষ্ট্রের গঠনের আগে থেকে এখনও কোথাও বসবাস করেন, কিন্তু একটি জাতিরাষ্ট্র গঠনের আগেও, জাতিরাষ্ট্র গঠনের পরেও যারা তাদের সমাজ, তাদের কাস্টমারি রাইটস বা প্রথাগত আইন দ্বারা পরিচালনা করেন, একই সাথে জাতিরাষ্ট্রের আইনকেও আসলে মান্য করেন, তারা হচ্ছেন একক বর্গে আদিবাসী। এখন বাঙালিরা এই অর্থে আদিবাসী হতে পারে না, বাঙালিরাও কলোনির বিরুদ্ধে লড়াই করেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন, যত আন্দোলনের কথা বললাম, বাঙালিরাও একটি স্বাধীন জাতিরাষ্ট্র গঠনের আগেও এখনও আছে। কিন্তু বাঙালি সমাজ কি জাতিরাষ্ট্র গঠনের আগে যে কাস্টমারি রাইটস বা তার আইন ছিল, সেই আইন দ্বারা কি বাঙালি সমাজ পরিচালিত হয়? আপনি কি বিয়ে করেন আপনার কাস্টমারি রাইটস দ্বারা? আপনি কি যতগুলো আপনার সন্ধিক্ষণের কৃত্য আছে, জন্ম, মৃত্যু, বিয়ে, এই যে ট্রানজিশনাল হচ্ছে যে আপনার রিচুয়ালস বা কালচার, এইগুলো কি আপনার কাস্টমারি রাইটস দ্বারা হয়, নাকি আসলে আপনি রাষ্ট্রীয় আইন দ্বারা সেগুলোকে করছেন, কিংবা আপনার অন্যান্য আইডেন্টিটি? কিন্তু সেই রকমের কলোনিয়াল ডিসকোর্স বা অপরায়ণ আমরা আর শুনতে চাই না। কে তিব্বতের মালভূমি থেকে, কে হইতেছে ওই গুহা থেকে, কবে, কোন সনে, কার সাথে যুদ্ধ কইরা কোথায় আসছে, আর কার নাক চ্যাপটা, কে চ্যাংব্যাং ভাষায় কথা বলে, কার আসলে মাতৃভাষাকে, সে আদিবাসী হবে না। এভাবে হতে পারেই না, কারণ এটা সেলফ ডিটারমাইন্ড, কেউ ঘোষণা করেছে তার আসলে আত্মপরিচয়, কালচারালি এটার হিস্ট্রি আছে, এটা একটা রাজনৈতিক বন্দোবস্তের বিষয়, এবং যার কাস্টমারি আইন আছে, কাস্টমারি হচ্ছে যে আপনার প্রবণতাগুলো আসলে যাদের মধ্যে আছে এখনও পর্যন্ত বাট ক্ষয়িষ্ণু। আমরা এখানে আজকের আলাপটা আসলে আমি শেষ করে দিতেছি। আমি জানি যে আপনারা এখানে যারা আছেন তারা এই বিষয়ে আরও দুর্দান্ত, আরও হচ্ছে যে অনেক কিছু আসলে জানেন। আমরা যদি আমাদের এই কথাগুলা, প্রবণতাগুলো আসলে
একসাথে করতে পারি আমাদের তর্ক, আমাদের বাহাস, তখন মনে হয় আমাদের বাইনারি বিভাজনগুলা বারে বারে চুরমার হইতে থাকবে, ভাঙতে থাকবে, কর্তৃত্বগুলো আসলে বদলাইতে থাকবে, এবং আমরা হয়তোবা যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা আওয়াজে তুলতেছিলেন বা কথা দিয়ে আসলে তুলতেছিলেন, সেই রকম কোনো একটা জায়গার দিকে যাওয়ার প্রবণতা তৈরি হইতে পারে। সবাইকে নাম্মি নাম্মি মিথ্যেলা অনেক অনেক ধন্যবাদ।